মাঝখানে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যখন নাকি উনি একটা জনসভায় বলেছিলেন যে আপনারা হা ভোট দিন, আল্লাহ তাআলার উপর মানে পূর্ণ আস্থা সহ এটা উনি সংবিধানে পুনঃস্থাপিত করবেন। এটা তো জুলাই সনদে নাই। একটা উপরাষ্ট্রপতি পদ উনি সৃজন করতে চাচ্ছেন, জুলাই সনদে নাই। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন, উনি এটা বলেছেন কিন্তু আজকে, এটাও জুলাই সনদে নাই। ইশতেহার দেখলাম আজকে, বিএনপির ইশতেহার, কালকে জামাতের ইশতেহার ছিল। নতুনত্ব কি পেলেন, আপনার মূল্যায়ন কি? একই সাথে প্রধান দুটি দলের তাদের যদি কম্প্যারিজনও আপনি নিয়ে আসতে পারেন, আপনার কেমন মনে হয়েছে সব মিলিয়ে? না, ইশতেহার যেটা হয়েছে, ইশতেহার তো খারাপ হয় না, এদের ইশতেহার ভালো। আপনি যদি ওই জামাতের ইশতেহার দেখেন, ওটাও ভালো। তারা অনেক গবেষণা গেলেন, গবেষণা করে অনেক দিন ধরে জিনিস লিখবে। আর আমি চট করে আমার মতো একটা লোক একদিনে ভুদরে ভাই ফালাবো, এটা তো হয় না রে ভাই। তারা তো আমার চেয়ে অনেক মেধাবী। আপনি আওয়ামী লীগের ইশতেহারগুলি নিয়ে আসেন, অসাধারণ লেখা, অসাধারণ। তো ইশতেহারে কী লেখা আছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ইশতেহারটা কীভাবে আপনি বাস্তবায়ন করবেন, ইশতেহারটা কারা বাস্তবায়ন করবেন, এটা হলো ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা যে হয়তো পরে ধরা পড়বে কি হচ্ছে। কিন্তু আমি না এই ইশতেহারে কয়েকটা জিনিস দেখি। এই ইশতেহারের মধ্যে উনি কতগুলি মানে প্রস্তাবনা তারা দিয়েছেন, সংবিধান বিষয়ক প্রস্তাবনা। এই প্রস্তাবনাগুলি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ইন্টারেস্টিং ঠিক না, আমি জানতাম এগুলি প্রস্তাবনা আসবে, কিন্তু মাঝখানে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যখন নাকি উনি একটা জনসভায় বলেছিলেন যে আপনারা হা ভোট দিন। তারেক রহমান যখন বললেন না হা ভোট দিন, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে উনি হা ভোট দিন এটা কীভাবে বলতেছেন। কারণ হা ভোটে যে যে জিনিসগুলো আছে এগুলি তো বিএনপির পক্ষে আসলে বাস্তবায়ন করা সম্ভব না। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আজকে প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা আছে যে মানে আল্লাহ তাআলার উপর মানে পূর্ণ আস্থা সহ এটা উনি সংবিধানে পুনঃস্থাপিত করবেন। এটা তো জুলাই সনদে নাই, জি একদম নেই। তো উনি তো এটা মৌলিক চেঞ্জটা করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, আবার ধরেন একটা উপরাষ্ট্রপতি পদ উনি সৃজন করতে চাচ্ছেন, জুলাই সনদে নাই। আবার ধরেন প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন, উনি এটা বলেছেন কিন্তু আজকে, এটাও জুলাই সনদে নাই। ঠিক আছে, আচ্ছা এগুলো জুলাই সনদগুলো। কিন্তু আবার যদি আমি রেফারেন্ডামের কথা ধরি, রেফারেন্ডামে যে প্রশ্নগুলো আছে ওখানে যে দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নে বলা হয়েছে একটা উচ্চ কক্ষ করা হবে। এটা উচ্চ কক্ষের ব্যাপারটা আপনার বিএনপির 31 দফায় আছে, কিন্তু আবার বলছে উচ্চকক্ষ যে 100 জন তারা করবে ওখানে মানে মনোনীত করবে, এটা হবে উনি বলেছেন যে নিম্নকক্ষে যে আসনগুলি থাকবে তার আনুপাতিকভাবে, যাদের মানে আপনার 30টা আছে তারা 10 জন পাবে, এরকমভাবে আর কি। কিন্তু জুলাই সনদে আছে উল্টা কথা, যে এখানে হবে পিয়ার পদ্ধতিতে। জুলাই সনদ বাদ রাখেন, রেফারেন্ডামের যে প্রশ্ন যেটা বললাম দ্বিতীয় প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নে স্পষ্টভাবে বলা আছে যে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত মানে মনোনীত হবেন পিয়ার পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের যে আনুপাতিক হার সব দলের তার আনুপাতিক হারে। জি, তাহলে ওটার সঙ্গে তো ওনার এই প্রস্তাবনা সরাসরি তো বিরোধিতা করে। এখন ধরেন ওনার ওই মানে কেউ একজন বিএনপির লোক যিনি এই প্রস্তাবনায় অথবা ইশতেহারে বিশ্বাস করেছেন, উনি তো ইশতেহার, বিএনপিকে যারা ভোট দিবে তারা কিন্তু ইশতেহার দেখে ভোট দিবে। ইশতেহারের সঙ্গে ওনাদের কোনো নেতার বক্তব্য যদি কনফ্লিক্ট করে তাহলে ইশতেহারই টিকবে। কিন্তু এখানে এটা একদম লিখিত ডকুমেন্ট, তো যদি এটা দেখে কেউ ভাবে যে আমি বিএনপিকে ভোট দেবো, যে বিএনপি দেখলো যে সে আপনার কী বলে ওখানে যে সে মানে পিয়ার পদ্ধতিতে করলো, মানে 100 জনকে আনলো, তত লোক বল ভাই আমি তো আপনাকে এই কারণে ভোট দিই নেই, আমি তো আপনাকে আপনি ইশতেহার করে ভোট দিছি। আবার বিএনপি যদি ওই পিয়ার পদ্ধতিতে 100 জন নিয়োগ করে তাহলে তারা আবার এখানকার এইটা তো আবার টিকে না।